আমাদের সাথে রয়েছেন আমার ডান দিকে চিত্রা পাল, তিনি সুইডেন থেকে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন, এবং অরুণ দত্ত আমাদের সাথে রয়েছেন, তিনি এসেছেন কানাডা থেকে, সুদূর কানাডা থেকে। এবং তারা দুজন কেন এই মুহূর্তে কলকাতায় রয়েছেন বা ভারতবর্ষে রয়েছেন, তার কারণ এনারা দুজনেই গ্লোবাল বেঙ্গলি হিন্দু কোয়ালিশন GBHC বা গ্লোবাল বেঙ্গলি হিন্দু কোয়ালিশন বলে একটি সংগঠনের তারা সদস্য। ইনফ্যাক্ট অরুণবাবু এই সংগঠনের একেবারে প্রতিষ্ঠাতা সদস্য, এবং তারা বিভিন্ন দেশে, অ্যাকচুয়ালি তারা সবাই বাংলাদেশি নাগরিক ছিলেন, বাংলাদেশে তাদের ভিটে মাটি, এবং তারা এই হিন্দু সমাজের হয়ে তারা বাংলাদেশ থেকে যখন বেরিয়ে এসেছেন, বাস্তুচ্যুত হয়েছেন, আজকে অন্যান্য দেশে গিয়ে বাংলাদেশের যে মাইনরিটি হিন্দু কমিউনিটি, তাদের যে দুর্দশা, বিগত কয়েক দশক ধরে যে দুর্দশার সম্মুখীন তারা হচ্ছেন, বাংলাদেশের হিন্দু সমাজে যে পপুলেশন, সেই পপুলেশন কার্ভটা এই মুহূর্তে ডিক্লাইনে, সেটা নিয়ে তারা লড়াই করছেন। এবং আজ এই মুহূর্তে মোহাম্মদ ইউনূসের যে ইন্টারিম সরকার চলছে, তার আমলে যে ধরনের আক্রমণের শিকার হচ্ছেন হিন্দুরা, সেটা নিয়ে তারা কিন্তু সরব হয়েছেন বিদেশে, এবং তারা ভারতবর্ষে এসেছেন কেন? তারা ভারতীয় হিন্দু যারা, পার্শ্ববর্তী দেশ ভারত, বড় দেশ, সেখানের হিন্দু সমাজের সামনে সেই চিত্রটা তুলে ধরতে চাইছেন। তারা নয়াদিল্লিতে ছিলেন, তারা ভারত সরকারের বিভিন্ন প্রতিনিধির সামনে তাদের বক্তব্য তুলে ধরেছেন, বিভিন্ন এনজিওর সামনে, বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে তারা যোগাযোগ রাখছেন, এবং তারা এবার এসেছেন এপার বাংলায়, কলকাতায়। এবং অনেক অনেক ধন্যবাদ অরুণবাবু এবং চিত্রাদি, আপনাদের দুজনকে আমরা স্টুডিওতে আজকে পেয়েছি, এটা আমাদের খুব সৌভাগ্য। আমি সবার আগেই অরুণবাবু আপনাকে জিজ্ঞাসা করব, যে প্রতিবেদন আমরা দেখালাম এবং যে ছবি আমরা আজকে দেখলাম, সেটা দেখে অনেকেরই হৃদয় ভারাক্রান্ত, কারণ তারা আশাবাদী ছিলেন যে আজ হয়তো বিচার তারা পাবেন। এবং আমরা বাংলাদেশে যারা আইনজ্ঞ রয়েছেন, যারা আইন ব্যবস্থাকে, বাংলাদেশের আইন ব্যবস্থাকে বা কনস্টিটিউশনকে বোঝেন, তাদের সাথেও এর আগে এই শোতেই কথা বলেছেন, এবং তারা বলেছেন যে দেশদ্রোহিতার মামলা দেওয়া হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে, ইনফ্যাক্ট রবীন্দ্রনাথ ঘোষ, যিনি এই মুহূর্তে অসুস্থ হয়ে কলকাতায় চিকিৎসাধীন, তিনিও বলেছেন যে এই কেসটা খুব একটা ওয়াটার টাইট নয়, এবং খুব শীঘ্রই তিনি হয়তো জামিন পেয়ে যাবেন, কিন্তু বারবার জামিনই খারিজ হয়ে যাচ্ছে। বিচার প্রক্রিয়া কি, মানে এখানে একটা সাইলেন্ট ডেথ হচ্ছে? এবং যে চিত্রটা আপনাদের সামনে তুলে ধরলাম, তাতে কি আপনি আশা করেন, আপনি তো প্রাক্তন বাংলাদেশি নাগরিক, যে ওখানে বিচার পাওয়া সম্ভব? থ্যাংক ইউ। আমি প্রাক্তন বাংলাদেশি নাগরিক না, আমি এখনো বাংলাদেশের নাগরিক। আই স্ট্যান্ড কারেক্টেড। সো আমি কানাডারও নাগরিক। আমরা বাংলাদেশ থেকে চলে গেছি বিভিন্ন কারণে, মোটামুটিভাবে 53 ইয়ার্স আমরা অত্যাচারিত হচ্ছি। কোনো সরকারই আমাদের কোনো কেসের কোনো সমাধান করেনি, কোনো কেসেরই ঠিকমতো বিচার হয়নি। আজকে যেটা দেখছেন আদালতে, এটাই সাম্প্রদায়িক বাংলাদেশের চিত্র। আমরা সবাই বলে অসাম্প্রদায়িক বাংলাদেশ, এবং অসাম্প্রদায়িকতা নিয়েই এই দেশের জন্ম হয়েছিল, সেকুলারিজম নিয়ে। সেইটার বিন্দুমাত্র অবশিষ্ট নাই দেশে, নেই। আর আজ নেই না, কিছুদিন আগে পর্যন্ত ছিল না, কোনো দিনই ছিল না, কোনো দিনই ছিল না। সত্যি কথা বলতে গেলে এইটাই সত্য কথা। আমরা কোনো দিনই বিচার পাইনি। কন্টিনিউয়াস ইটস এ সিস্টেমেটিক সাইলেন্ট এথনিক ক্লিনজিং। আওয়াজ হচ্ছে না, সিস্টেম্যাটিক এথনিক ক্লেনজিং। ইয়েস, সিস্টেমেটিক এথনিক ক্লিনজিং এর মাঝখানে সাইলেন্ট ওয়ার্ডটা বললাম, শব্দ হচ্ছে না। মারছে বিভিন্নভাবে, কোনো সময় লাঠি দিয়ে মারছে, কোনো সময় আগুন দিচ্ছে, কোনো সময় থ্রেট করছে মুখে, ওই থ্রেটেই কাজ হয়ে যাচ্ছে, মানুষ জীবন নিয়ে পালিয়ে আসছে। বাংলাদেশের মূল সমাজ, নাগরিক সমাজ বা সিভিল সোসাইটি, তাদের মধ্যে কি ধর্মনিরপেক্ষ যে বোধ বা মুক্তিযুদ্ধের যে চেতনা, সেটা রয়েছে, না আপনি বলছেন সেটাও অবশিষ্ট নেই? অনেকেই আছে এখনো সেকুলার, মুক্তিযুদ্ধের পক্ষের লোক অনেকেই আছেন, কিন্তু যখন হিন্দুদের উপর অ্যাটাক হয়, ওই রকমভাবে তাদেরকে সরব হইতে আমরা দেখি না। 2-4 জন আছেন রিনাউন্ডের মধ্যে, শাহরিয়ার কবিরের নাম বলা যায়, ডক্টর মেজবা কামালের নাম বলা যায়। তো সংখ্যাটা খুব কম, যারা ভয়েস রেইজ করেন এরকম সংখ্যা খুব কম। অনেকেই ভিতরে ধর্মনিরপেক্ষ, কিন্তু আওয়াজ তুলেন না। মেজরিটির সাপোর্ট যদি আমরা না পাই, আমরা কোথাও দাঁড়াইতে পারি না। আজকের চিত্রটা দেখেন, আদালতে যদি এই স্লোগান হয় আল্লাহু আকবর, তাহলে কোথায় আছে বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা? আছে কোথায়? নাই। আইনসভা তো একটা ধর্মনিরপেক্ষ স্থল, তো সেটা নাই। আর বাংলাদেশের কনস্টিটিউশনে ধর্মনিরপেক্ষতা যেরকম আছে, সাথে আবার ইসলাম ও রাষ্ট্রধর্ম সেটাও আছে। ইটস এ কনফ্লিক্টিং সিচুয়েশন।
যার ফলে ইসলাম রাষ্ট্রধর্ম থাকলে তারা এই স্লোগান দিতে পারছে, তাদের এগেনস্টে কোনো প্রসিডিংস হবে না। তারপরে ফেসবুক পোস্ট নিয়ে হিন্দুদের নামে ফেসবুক পোস্ট দিয়া যে নবীকে অবমাননা করা হয়েছে বলে তারা এইরকমই মব দেখবেন, মব জাস্টিস। কিন্তু আমি চিত্রা দিয়ে আমি আসছি, আলোচনাটা এগিয়ে নিয়ে যাবো। চিত্রা দিয়ে আপনাকে জানতে চাই, আপনিও কি এখনো বাংলাদেশের নাগরিক? ডুয়াল সিটিজেনশিপ রয়েছে? না না, কিন্তু আপনি বাংলাদেশের নাগরিকত্ব পরিত্যাগ করেছেন, আপনি এখন সুইডেনে থাকেন। পরিত্যাগ ঠিক বলা যাবে না, আমি এটাকে স্টে করেছি। স্টে করেছেন, কিন্তু নিশ্চয়ই যথেষ্ট মনের কষ্ট নিয়ে, দুঃখের সাথে। অবশ্যই। এটা আপনার মাতৃভূমি। অবশ্যই কষ্ট থেকে, কারণ যে দেশ আমাকে স্বীকারই করে না, আমি তাকে মা ডাকবো কী করে বলো? ফেরার প্রচেষ্টাও করেননি? ফিরবো কোথায়? আমার তো বসতি নেই, বাংলাদেশও তো আমার কিছু নেই। কিন্তু আপনি কত সালে ছেড়েছেন? আপনি আমি দেশ ছেড়েছি 85 80-র দশকের গোড়ার দিকে, 85-এ। আমি এটা জানতে চাই, অনেক আলোচনা হয়েছে, রাজনীতির আলোচনা তো হতেই থাকবে, কিন্তু আপনাদের কাছ থেকে আপনাদের নিজের হিউম্যান স্টোরিটা আমি জানতে চাই। আপনি বলুন, আপনারা যখন বাংলাদেশে ছিলেন, আপনি যখন অল্প বয়সে বাংলাদেশে ছিলেন, আপনার অন্য ধর্মাবলম্বী বা ইসলাম ধর্মাবলম্বী বন্ধু বান্ধব তো নিশ্চয়ই ছিল, তা তাদের সাথে ওঠা পড়া, তাদের সাথে বসা, কিন্তু তারাই আপনাদেরকে অন্য দৃষ্টিতে দেখছেন? মানে হঠাৎ করে সমাজ পরিবর্তন, আমি সেটাই জানতে চাই যে মানুষটার সাথে আপনি উঠে পড়ে এতদিন ধরে বড় হয়েছেন বা আপনার খুব ঘনিষ্ঠ বন্ধু, সে তো আপনাকে ঘৃণার চোখে দেখতে পারে না শুধুমাত্র আপনার ধর্মের জন্য। তাহলে কি করে সম্ভব? বলবো। হ্যাঁ হ্যাঁ। আসলে এই যে পরিবর্তনটা, এটা কিন্তু আজকে হয়নি, এটা স্লোলি হয়েছে, একদিনে হয়নি। আমাদের সময়কার বাংলাদেশ কিছুটা হলো একটা মানবিক ছিল। আমি গ্রামে ছিলাম, আমার পাড়া প্রতিবেশী সবই বিভিন্ন ধর্মের ছিল, হিন্দু মুসলিম একসাথে বড় হয়েছি, খেয়েছি, পড়েছি, কিন্তু বুলিং জিনিসটা সবসময় ছিল। যেমন স্কুলে যদি খেলতে যেতাম, আমার সহপাঠী ছিল মুসলিম বেশি, হ্যাঁ, তো যখনই আসতো নালিশ আসতো মার কাছে, আসলে মা আগেই বলতো, কান ধরে বলতো, তুই হিন্দুর মেয়ে, তোর ওদের সাথে লড়তে যাওয়ার কি দরকার? আমি ছোট থেকে শুনেছি কথাটা, তো আমাকে কেন হিন্দুর মেয়ে এই কথাটা শুনতে হচ্ছে? তার মানে আমার বাবা মা সামহাও এই কথাটা শুনে এসছে, এবং ওইটাই আমাকে মজ্জাগত হয়ে গেছে। হ্যাঁ, মজ্জাগত হয়ে গেছে, অস্তিত্বের তো আমার মেরুদণ্ড কিন্তু ওই ছোট থেকেই আমাকে ভেঙে দেওয়া হয়েছে। আমি কখনো হিন্দু মেয়ে বলে, হিন্দু ছেলে বলে আমার কথাটা ইকুয়ালি আমি বলতে পারছি না। তাহলে আপনি বাংলাদেশি নাগরিক, এই আইডেন্টিটিটা বড় ছিল, আপনি হিন্দু সেই আইডেন্টিটি বেশি বড় হয়ে গেছে, মানে আপনি সংখ্যা লঘু সম্প্রদায়ের সদস্য? মুশকিল কথাটার, এটা কেমন করে হয়েছে আমি ঠিক বলতে পারবো না। অরুণবাবু? এটাই ধর্মটাই এখানে ফ্যাক্টর হয়েছে, ধর্মীয় পরিচয়টাই ফ্যাক্টর হয়েছে, যার ফলে আমরা ডিসক্রিমিনেটেড হয়েছি।